25 মার্চ 2026 বুধবার বিকেল 5:30টা পদ্মা নদীর বুকে অপেক্ষমান সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেরিতে ওঠার অপেক্ষায় ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে সোজা পদ্মার গভীর জলে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অর্ধেক ডুবে যায় বাস। ভেতরে ছিলেন প্রায় 40 থেকে 50 জন যাত্রী। অনেকেই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। পানির নিচে চিৎকার, হাহাকার আর অসহায় লড়াই। ডুবুরিরা ঝাঁপিয়ে পড়েন। ক্রেন ও উদ্ধারকারী জাহাজ হামজা মোতায়েন হয়। ঘন্টার পর ঘন্টা চলে অভিযান। শেষ পর্যন্ত বাসটি উদ্ধার হয়, কিন্তু তার আগেই 23 থেকে 26 জনের মরদেহ ভেসে ওঠে নদীর বুক থেকে। নারী, শিশু, যুবক কেউ বাদ যায়নি। কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও অনেকেরই স্বজন এখনো নিখোঁজ। পদ্মার তীরে নেমে আসে গভীর শোকের ছায়া। এই মর্মান্তিক দুর্ঘটনার মাঝে একটি ছবি, একটি গল্প ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছোট্ট শিশু যার চোখে এখনো মায়ের মুখ ভাসছে। দুর্ঘটনায় সে তার মাকে হারিয়েছে। বাসের ভেতরে আটকে পড়া মা আর সন্তানের শেষ মুহূর্তের লড়াইয়ের কথা শুনে অনেকের বুক ফেটেছে। শিশুটির নিঃস্ব চাহনি আর অসহায়ত্ব সবকিছু মিলিয়ে এক অবর্ণনীয় বেদনা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঠিক এই মুহূর্তে যখন সারা দেশ শোকে মুহ্যমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই শিশুটির দিকে হাত বাড়িয়ে দেন। খবর পেয়েই তিনি দুর্ঘটনার তাৎক্ষণিক খোঁজ নেন। রাজবাড়ী জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেন, কিন্তু তিনি থামেননি শুধু প্রশাসনিক নির্দেশে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই মা হারানো শিশুটির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তার শিক্ষা, লালন পালন, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। শুধু এই এক শিশু নয়, দুর্ঘটনায় এতিম হয়ে পড়া অন্যান্য শিশুদের প্রতিও তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সিদ্ধান্তে দেশবাসীর মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। যখন রাজনীতির ময়দানে অনেকে শুধু কথায় সীমাবদ্ধ থাকেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়েছেন নেতৃত্ব মানে শুধু দায়িত্ব নয়, মানুষের পাশে দাঁড়ানো। দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন উদ্ধার কার্যক্রম। তিনি বলেছেন, এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সব ধরনের তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাসের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। ফেরি ঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, পন্টুনের ধাক্কা লাগা, ব্রেকের সমস্যা কিংবা চালকের অসতর্কতা, যাই হোক না কেন, জনজীবনের নিরাপত্তা সবার আগে। দৌলতদিয়া ঘাটে এখনো স্বজনদের আহাজারি থামেনি। কেউ সন্তানের লাশ খুঁজছেন, কেউ স্বামী স্ত্রীর শেষ চিহ্ন। একজন বাবা বলছিলেন, আমার 7 বছরের ছেলে আর 2 বছরের মেয়ে, তারা আর নেই। আরেকজন মা ডুবন্ত বাস থেকে বেরিয়ে এসেও সন্তান হারিয়ে পাগল প্রায়। এইসব বেদনার মাঝে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনেকের চোখে আশার আলো জ্বালিয়ে আছে। তারেক রহমানের এই মানবিক উদ্যোগ শুধু একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিচ্ছে না, বরং দেশের নেতৃত্বের এক নতুন সংজ্ঞা তুলে ধরছে, যেখানে ক্ষমতা মানে জনগণের কষ্ট ভাগ করে নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে হাজারো মানুষ প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তাকে। কেউ বলছেন, এটাই তো নেতৃত্ব। কেউ লিখেছেন, শিশুটির মুখে আবার হাসি ফুটবে, এই আশা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার তদন্ত চলছে। ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি উঠেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সবার চোখ এখন সেই ছোট্ট শিশুটির দিকে, যার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের মাধ্যমে। বিটিভির পর ফের নতুন গানে পার্থ বড়ুয়া। চলতি বছরে কিংবদন্তি তুল্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি ও সুরকার ফুয়াদ নাসের বাবুর গানে কণ্ঠ দিয়েছিলেন পার্থ বড়ুয়া। গানটি বিটিভির প্রযোজনায় ও আহমেদ তেপান্তরের গ্রন্থনায় ব্যান্ড ফেস্টিভ্যালে প্রচারিত হয়েছে। গানটি বেশ সাড়া ফেলে। মাঝে 2 মাস কেটে গেছে, এর মধ্যে নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া। গানের শিরোনাম সহজলভ্য নয়। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ, গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সহজলভ্য নয় গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে, জানান আহমেদ রাজীব।
তার ভাষায় গানটির কথাই যেমন রয়েছে সম্পর্কে জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা, যা পার্থদার কণ্ঠে আরো সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি। ঈদ উৎসবের অংশ হিসেবে 27 মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জেসেরেজ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ চালিয়ে 100টিরও বেশি সামরিক অভিযান সম্পন্ন করার দাবি করেছে। শুক্রবার হিজবুল্লাহর মিডিয়া শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের পরিচালিত ধারাবাহিক হামলার সংখ্যা 103-এ পৌঁছেছে। এই ব্যাপক অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ অন্তত 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি সরাসরি সম্মুখ যুদ্ধে একজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীও পরে নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় তাদের 7ম আর্মার্ড ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনার প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে লেবানন সীমান্তে সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং তীব্র আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় হিজবুল্লাহর রকেট হামলা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জনপদগুলোতে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে আপার গালিলি অঞ্চলের মিতোলা বসতি সহ হাইফা উপসাগরীয় এলাকায় একযোগে বিপুল সংখ্যক রকেট আঘাত হানে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাইফা বে থেকে জারিয়েদ এবং কারমেল পর্যন্ত বিস্তৃত এলাকায় অন্তত 30টি রকেটের একটি বহর আঘাত হানলে ওই অঞ্চলে জরুরি সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক সূত্রগুলো এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি হিসেবে অভিহিত করেছে। রকেট হামলার পাশাপাশি হিজবুল্লাহ ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের আক্রমণাত্মক অবস্থান আরও শক্তিশালী করেছে। গোষ্ঠীটি দাবি করেছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর হামলা জোরদার করেছে। এর মধ্যে একই শহরের পূর্বে অবস্থিত এলিয়াকিম ও টিফন ঘাঁটি এবং হাইফা শহরের জেব এয়ার ডিফেন্স ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী কান্তার উচ্চভূমি এবং হাইসিবাত এলাকায় ইসরায়েলি সাঁজোয়া যানের উপর আক্রমণ চালিয়ে আরও একটি মেরকাবা ট্যাঙ্ক অকেজও করে দেওয়া হয়। নাকোয়া এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে অত্যন্ত কাছাকাছি দূরত্বে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনী সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের জরুরি অনুরোধ জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেওয়া তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকে সংঘাতের ভয়াবহতা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা প্রায় 1500 জনে পৌঁছেছে এবং লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 1140 জন। সীমান্তের এই ক্রমবর্ধমান সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। হিজবুল্লাহ পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই 103টি অভিযান মূলত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিরোধের অংশ। যুদ্ধের এই নতুন মোড় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে আরো জটিল করে তুলছে